আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কাছে একটা ব্যতিক্রমধর্মী আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে তোমরা অ্যাডমিশন পরীক্ষার্থী যারা, বাংলা সাহিত্য থেকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা একটা বিষয় ক্লিয়ার করি। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দাও, দেখবা প্রতিটা পরীক্ষার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে একটা না একটা প্রশ্ন থাকে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন গুরুত্বপূর্ণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন সাহিত্যগুলো তোমরা আসলে জোর দিবা, কোন সাহিত্যগুলো পড়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। বঙ্কিমচন্দ্র থেকে যদি কোনো প্রশ্ন আসে, ওইখান থেকে তোমাদের একটা নাম্বার শিওর শর্ট কমন পাবা। তো প্রথমত যে বিষয়টা বলে নেই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বলতেছি বাংলা উপন্যাসের জনক। তাকে আমরা কি বলতেছি? বাংলা উপন্যাসের জনক। এখানে কথা আছে, তাকে শুধু বাংলা উপন্যাসের জনক না, তাকে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের জনক বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে, তাকে কেন সার্থক উপন্যাসের জনক বলা হয়? তাকে এর আগে কি কোনো উপন্যাস রচিত হয় নাই বা ওই রকমের হয় নাই? এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমত আমরা একটু দেখি তার জন্ম যে সালগুলো আছে এইগুলা। আচ্ছা, প্রথমত এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছে, সাল আছে এখানে 1838 সালে। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করছে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় তিনি জন্মগ্রহণ করছে। তিনি জন্মগ্রহণ করছে কাঁঠালপাড়া গ্রামে। এই গ্রামটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে দেখবা প্রায় সময় এই প্রশ্নটা আসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করছে। তো আনসার কি হবে? আনসার হবে হচ্ছে কাঁঠালপাড়া গ্রামে। তার আগে একটা বিষয় দেখি আমরা, বঙ্কিম। এখানে যে বিষয়টা আছে বঙ্কিম, দেখো এই যে এখানে বঙ্কিম, তোমরা প্রত্যেকে জানো বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা। বঙ্কিম শব্দের অর্থ কি? বাঁকা। তো এমন মাঝে মধ্যে তোমাদের মেমোরাইজিং আইটেমে বিপরীত শব্দ কোয়েশ্চেন্স আছে, ওইখানে কি আসে যে বঙ্কিমের বিপরীত শব্দ কি। তো বঙ্কিমের বিপরীত শব্দ হচ্ছে তোমার ঋজু। বঙ্কিমের বিপরীত শব্দ কি? ঋজু, অর্থাৎ সোজা। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে, তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছে কাঁঠালপাড়া গ্রামে। তো কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করছে কত সালে? কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করছে 26শে জুন 1838 সালে। তোমরা একটু জন্ম তারিখটা দেখে নিবা। মৃত্যুবরণ করছে কত? 8 এপ্রিল 1894। জন্মগ্রহণ কোথায়? 24 পরগনা কাঁঠালপাড়া গ্রামে। যেটা আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট, কাঁঠালপাড়া গ্রামটা নিয়েই সবসময় প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করছে। আচ্ছা, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম গ্রাজুয়েট। আরেকটা ইনফরমেশন দেয়, তার পেশা কিন্তু ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার পেশা কি ছিল? ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার কালেক্টর হিসেবে তিনি নিয়োজিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি ছিলেন উপমহাদেশে প্রথম ম্যাজিস্ট্রেট এবং একজন গ্রাজুয়েট। তো বুঝতেই পারতেছো বাংলা সাহিত্যে উপন্যাসের জনক একজন কালজয়ী উপন্যাসিক নিয়ে আমরা আলোচনা করতেছি। আচ্ছা, এখানে যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বাংলা সাহিত্যের তাকে সাহিত্য সম্রাট বলা হয়। তাকে কি বলা হয়? সাহিত্য সম্রাট বলা হয়। তাকে বাংলার ওয়াল্টার স্কটও বলা হয় ইংরেজি সাহিত্যের অনুকরণে, কারণ তিনি উপন্যাসের জনক। দেখো, বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের জনক হচ্ছে তিনি। তো প্রথম সার্থক উপন্যাস কোনটা? প্রত্যেকেরই প্রশ্ন থাকতে পারে। প্রথম সার্থক উপন্যাস হচ্ছে তার দুর্গেশ নন্দিনী। আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আর বাংলা সাহিত্যে যদি বলে যে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচয়িতাকে, তখন বলবা পেরিচাঁদ মিত্র। কে? পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র, তিনি বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লিখেন। পেরিচাঁদ মিত্র। এই পেরিচাঁদ মিত্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘোরের দুলাল। আলালের ঘোরের দুলাল। আলালের ঘোরের দুলাল, এটা হচ্ছে তোমার বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস। আর যদি প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কার রচিতা, তখন বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। এই বিষয়টা দেখবা তার উপন্যাসে স্যার ওয়াল্টার স্কটের আদর্শের প্রভাব পরিলক্ষিত হয়। দেখবা প্রত্যেক উপন্যাস লেখার ক্ষেত্রে কারো না কারো অনুকরণ করতেছে বা অনুসরণ করতেছে, ভাবদর্শ বা মতদর্শ অনুসরণ করে লিখতেছে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কার? এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুসরণ করছে ওয়াল্টার স্কটকে। কাকে? ওয়াল্টার স্কটকে। তো বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস আমরা বললাম, যেটা সার্থক উপন্যাস কোনটা? দুর্গেশ নন্দিনী। এটা প্রকাশিত হয়েছে কত সালে? এটা প্রকাশিত হয়েছে তোমার 1865 সালে। আচ্ছা, দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সূচনা হয়েছে কখন? তার প্রথম যে কবিতা, তার প্রথম কবিতার নাম হচ্ছে আবার পদ্ম। ওইটা আবার প্রকাশিত হয়েছে তোমার সংবাদ প্রভাকর পত্রিকায়। এখন প্রশ্ন আসতে পারে, এই যে সংবাদ প্রভাকর পত্রিকাটা আছে, এই যে সংবাদ প্রভাকর পত্রিকা আছে, এইটা রচয়িতাকে।
এইটা রচনা করছে তোমার বা সম্পাদনা করছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এখন ঈশ্বরচন্দ্র গুপ্তকে, ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিগণের কবি। কিসের কবি বলা হয়? যুগ সন্ধিগণের কবি। তিনি মধ্যযুগের পর আর হচ্ছে আধুনিক যুগের মাঝখানের একটা যুগকে বলতেছে তোমার যুগ সন্ধিগণের কবি, অর্থাৎ একটা মিল বন্ধন বিষয়টা। তো যুগ সন্ধিগণ ছিল তোমার 1760 থেকে 1860 পর্যন্ত, এই পর্যায়টা ছিল তোমার যুগ সন্ধিগণ। ওইটার কবি বলা হইতেছে কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ঈশ্বরচন্দ্র গুপ্তের আরেকটা পত্রিকা কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত পত্রিকাটা সম্পাদন করছে প্রভাকর পত্রিকা, সংবাদ প্রভাকর পত্রিকা। এই সংবাদ প্রভাকর পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম যে কবিতা পদ্ম এটা প্রকাশিত হয়, প্রথম যে কবিতাটা এটা প্রকাশিত হয়। তো আমরা এখানে কি ইনফরমেশন গুলো পাইতেছি? প্রথমে হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করছে, জন্মসাল ডাজন্ট ম্যাটার, তুমি জানবা কোন গ্রামটায় জন্মগ্রহণ করছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করছে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের জনককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি বলে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের রচয়িতাকে, তখন বলবো পেরিচাঁদ মিত্র। ঠিক আছে, প্রথম উপন্যাস কোনটা? সার্থক উপন্যাস, দুর্গেশ নন্দিনী। এই তিনটে ইনফরমেশন গেছে। তাকে বলতেছে বাংলা ওয়াল্টার স্কট। পরে হচ্ছে তোমার ওয়াল্টার স্কটের প্রভাব পরিলক্ষিত হয়েছে। তার যে তোমার প্রথম যে কবিতা পদ্ম এটা প্রকাশিত হয়েছে সংবাদ প্রভাকর পত্রিকায়। সংবাদ প্রভাকর পত্রিকাটা আবার কার? ঈশ্বরচন্দ্র গুপ্তের। এই বিষয়গুলো আমরা একটু দেখলাম। আচ্ছা, আমরা তার একটু সাহিত্যকর্মের দিকে নজর দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবদ্দশায় কতগুলা সাহিত্য বা কি বিষয় তিনি লিখছে? প্রথমত হচ্ছে তার কাব্যগ্রন্থ। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ললিতা তথা মানুষ। তার এইটাই একমাত্র কাব্যগ্রন্থ, তিনি আর কাব্যগ্রন্থ লিখেন নাই। প্রথম আর হচ্ছে শেষ কাব্যগ্রন্থ বলা যায় একটাই, যেহেতু একটা লিখছে। তার প্রথম কাব্যগ্রন্থ কোনটা? এটা হচ্ছে ললিতা তথা মানুষ। কি? ললিতা তথা মানুষ। এটা পলিতা হবে না, এটা ললিতা হবে। ললিতা তথা মানুষ আর কি, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র কাব্যগ্রন্থ। দেখো ইংরেজি ভাষায় বঙ্কিমচন্দ্রের একটা রচিত উপন্যাস আছে। যদি প্রশ্ন আসে, দেখো এখানে অনেকগুলা প্রশ্ন আছে। যদি বলে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি বলে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। যদি বলে বাংলা সাহিত্যে প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? ললিতা তথা মানুষ। যদি বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজি উপন্যাস কোনটা? তখন বলবা রাজমোহনস ওয়াইফ। রাজমোহনস ওয়াইফ। এই রাজমোহনস ওয়াইফ উপন্যাসটা তোমার প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায়। কোন পত্রিকায়? ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায়। ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় এই রাজমোহনস ওয়াইফ যে উপন্যাসটা এটা প্রকাশিত হয়েছে। তিনি আবার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন। প্রশ্ন কিন্তু এটা বারবারই আসে, তোমরা যদি বিগত সালগুলায় দেখো প্রশ্ন আসছে যে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা কে করছে। আমরা কিন্তু এখানে দুইটা পত্রিকার নাম পাইছি, একটা হচ্ছে সংবাদ প্রভাকর, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের, আর একটা পাইছি আমরা কি সংবাদ বঙ্গদর্শন আর কি। বঙ্গদর্শন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, তো সাহিত্যে যারা রসবুদ্ধ আছে তাকে সাহিত্য সম্রাট উপাধি দেয়। এভাবে প্রশ্নটা আসে যে সাহিত্য সম্রাট উপাধিটা সে কোথায় পাইছে বা কে তাকে সাহিত্য সম্রাট উপাধিটা দিছে, কে দিছে? এটা সাহিত্যে যারা রসবুদ্ধারা আছে অর্থাৎ গুণীজনরা আছে তারা এই সাহিত্য সম্রাট উপাধিটা দিছে। আর হচ্ছে তোমার হিন্দু যারা ধর্মানুরাগী আছে তাদের কাছ থেকে ঋষি উপাধি লাভ করছে। তো এখানে আমরা দুইটা উপাধি পাইতেছি। কয়টা উপাধি পাইতেছি? দুইটা। একটা হচ্ছে সাহিত্য সম্রাট উপাধি, একটা হচ্ছে ঋষি উপাধি। আমরা যদি বঙ্কিমচন্দ্রের ছদ্মনামের দিকে একটু খেয়াল করি, বঙ্কিমচন্দ্রের কিন্তু ছদ্মনাম কমলাকান্ত। কি? কমলাকান্ত। তাকে বলা হয় কি? কমলাকান্ত বলা হয়। ছদ্মনাম কমলাকান্ত ছদ্মনামে লিখতেন। তার কিন্তু একটা প্রবন্ধ আছে, প্রবন্ধের নাম হচ্ছে কমলাকান্তের দপ্তর। তোমাদের আগে যে পাঠ্য বইয়ের সিলেবাস ছিল ওইখানে কমলাকান্তের দপ্তর থেকে একটা প্রবন্ধ ছিল বিড়াল নামে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তার ছদ্মনাম কমলাকান্ত। আর এই দুটো হচ্ছে তার উপাধি, সাহিত্য সম্রাট আর হচ্ছে ঋষি। সাহিত্য সম্রাট আর হচ্ছে ঋষি। আমরা যদি একটু তার এখন সাহিত্য কর্মগুলা দেখি, দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বেশিরভাগ উপন্যাস রচনা করছে। তার কাব্যগ্রন্থ কয়টা? তার কাব্যগ্রন্থ হয়েছে একটা। তিনি মোট 14টা উপন্যাস রচনা করছে। দেখো উপন্যাসগুলো যদি আমরা একটু দেখি, প্রথমতে আছে দুর্গেশ নন্দিনী। তো দুর্গেশ নন্দিনীকে আমরা কি বলতেছি? দুর্গেশ নন্দিনীকে আমরা বলতেছি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তো দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ আবার হয়েছে তোমার দুর্গ প্রধানের কন্যা। দুর্গ প্রধানের কন্যা, দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ। আচ্ছা, এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস, লিখছে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্বিতীয় যে উপন্যাসটা আছে এটা হচ্ছে কপাল কুণ্ডলা।
দেখো কপালকুণ্ডলাকে বলতেছে বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস। তো বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস যদি বলে তাহলে কোনটা দেখাবো? কপালকুণ্ডলায় কিন্তু কিছু রোমান্টিক সংলাপ আছে, যেমন প্রতীক তুমি পথ হারাইছো, এটাকে বলতেছে বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক সংলাপ। আবার তোমার আছে তুমি অদম তাই বলে আমি উত্তম না হইব কেন, এটা হচ্ছে দ্বিতীয় সংলাপ। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার কোথায়? কপালকুণ্ডলা। পরবর্তীতে আছে মৃণালিনী, রজনী, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, ইন্দিরা, পর হচ্ছে যুগলাঙ্গীয়, রাধারানী, আনন্দমঠ যে উপন্যাসটা সিপাহী বিদ্রোহ যে ছিল ওইটার পটভূমি রচয়িতা আর কি, সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে। তো আনন্দমঠ উপন্যাসে প্রথম বন্দে মাতরম যে সঙ্গীতটা ওইটা গাওয়া হয়েছে। কোনটা? বন্দে মাতরম সঙ্গীতটা। দেবী চৌধুরানী আছে সীতারাম কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস। সীতারাম কোন উপন্যাস? শেষ উপন্যাস। যদি প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস কোনটা, তাহলে কি বলবো? সীতারাম। পরে আছে রাজসিংহ কৃষ্ণকান্তের উল উপন্যাসটা খুবই সুন্দর, চাইলে তোমরা পড়ে নিতে পারো। আচ্ছা, এই যে আবার তত্ত্বগুলো আসছে যে বাংলা সাহিত্যে প্রথম সাপ্তাহিক উপন্যাস কোনটা? দুর্গেশ নন্দিনী। কত সালে প্রকাশিত হয়েছে? 1865। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি? দুর্গ প্রধানের কন্যা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস কি? সীতারাম, যেটা বললাম। আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, রাজনৈতিক ও দেশাত্মবোধক ত্রয়ী উপন্যাস। দেখো এখানে প্রশ্ন আসে মাঝে মধ্যে যে নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস, অর্থাৎ তিনটা উপন্যাসের কথা বলতেছে। এখানে তিনটা উপন্যাসের মধ্যে মিল আছে, অর্থাৎ ধারাবাহিকতার মিল আছে। একটা উপন্যাসের সাথে আরেকটা ধারাবাহিকতা মিল আছে, যার কারণে বলতেছে ত্রয়ী উপন্যাস। ত্রয়ী উপন্যাসগুলো কেমন? ত্রয়ী উপন্যাসগুলো হচ্ছে রাজনৈতিক আর দেশাত্মবোধক। কোনগুলো ত্রয়ী উপন্যাস? আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, এই তিনটা হচ্ছে তোমার ত্রয়ী উপন্যাসকার বঙ্কিমচন্দ্র। এগুলো কিন্তু এভাবে প্রশ্ন আসে না যে সীতারাম কি ত্রয়ী উপন্যাস, প্রশ্ন আসে এভাবে নিচের কোনটি ত্রয়ী উপন্যাস, বা এইভাবে প্রশ্ন আসবে নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস নয়। বোঝা গেছে বিষয়টা? তার মানে তিনটা উপন্যাস সম্পর্কে তোমার জানতে হবে। পরে আছে ৭৬ মন্ত্রের পটভূমিতায়, যেটা রচিত হয়েছে আনন্দমঠ যে উপন্যাসটা একটু আগে বললাম। এই যে বঙ্কিমচন্দ্র এখানে বন্দে মাতরম সঙ্গীতটা ইউজ করছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে। এইগুলো হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। বর্তমানে অ্যাডমিশন কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, গভীর থেকে প্রশ্ন করতেছে, যার কারণে তোমার ডিপলি এটা নিয়ে পড়াশোনা করতে হবে। পরে আছে তোমার বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস, তখন কি বলবা? এই যে বিষবৃক্ষ আছে, কৃষ্ণকান্তের উইল আছে, এগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্রের সামাজিক ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস। পরে আছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা, যেটা একটু আগে বললাম। উপন্যাসটির নায়ক কিন্তু নবকুমার। দেখো এত ডিপলি প্রশ্ন দেয় না, এগুলো বিসিএস এর প্রশ্ন, তবু এখানে তোমাদেরকে বলে দিতেছি কারণ অ্যাডমিশন অনেকটা কমপ্লিকেটেড হয়েছে, সামনে কিভাবে বলা যাচ্ছে না। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ যদি বলি প্রতীক তুমি পথ হারাইছো, এটা। আরেকটা হচ্ছে তোমার প্রদীপ নিভিয়া গেল, আরেকটা আছে তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন। এই তিনটা হচ্ছে সংলাপ, এগুলা বলতেছে রোমান্টিক সংলাপ। কোন উপন্যাসের? কপালকুণ্ডলা উপন্যাসের। ঠিক আছে? বাংলা সাহিত্যে যদি বলে প্রথম সাপ্তাহিক উপন্যাস কোনটা, তখন বলবা দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যে যদি বলে প্রথম রোমান্টিক উপন্যাস কোনটা, তখন বলবা কপালকুণ্ডলা। দুইজনের রচয়িতা এখন কে রচনা করছে? দুইটারই রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই ইনফরমেশন গুলো আর কি দেখলাম বঙ্কিমচন্দ্রের যে বিষয়গুলো, এগুলো উপন্যাসের ক্ষেত্রে। আরো কিছু তার ইনফরমেশন আছে, এগুলো আমরা একটু দেখবো। দেখো আমরা তখন উপন্যাসগুলো দেখলাম, এখন তার যে প্রবন্ধগুলো আছে এটা একটু দেখি। প্রথমত আছে কমলাকান্তের দপ্তর। কি আছে? কমলাকান্তের দপ্তর। এটা মূলত হাস্যরসাত্মক ও ব্যঙ্গধর্মী একটা রচনা। তো কমলাকান্তের দপ্তর, আগেই বলছি যে বঙ্কিমচন্দ্র কোন ছদ্মনামে লিখতো? কমলাকান্ত ছদ্মনামে লিখতো। তো আমাদের যখন তোমাদের সিলেবাস ছিল তখন বিড়াল নামে একটা প্রবন্ধ ছিল, ওই কমলাকান্তের দপ্তর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছিল। তো এখানে ব্যঙ্গ ভিত্তিক একটা রচনা আর কি ছিল। তো এই যে তোমার এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধটা নিচে কি যে কুইন্সি আছে ওইটা কনফেশন অফ দ্য ইংলিশ আবি মিটার থেকে নিচে অনুকরণে আর কি কমলাকান্তের দপ্তরটা রচনা করছে। তো দেখো সে যে কমলাকান্তের দপ্তর রচনাটা করছে এটা কোথা থেকে আনছে, কারে অনুকরণ করছে? ডি কুইন্সির কনফেশন অফ এ ইংলিশ যে তোমার আবি মিটার আছে ওইটার অনুকরণে সেটা রচনা করছে। তার আর একটা প্রবন্ধের নাম হচ্ছে সাম্য। প্রবন্ধের নাম কি? সাম্য প্রবন্ধটা পরবর্তী থেকে বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে। প্রত্যাহার করার কারণ হচ্ছে এখানে হিন্দু যারা হচ্ছে রক্ষণশীল যে পরিবার বা সমাজ আছে তাদের বিরুদ্ধে চলে গেছিল, যার কারণে এটা পরবর্তীতে বাজার থেকে প্রত্যাহার করা হয়। আচ্ছা, সাম্য যে প্রবন্ধটা আছে, এই সাম্য প্রবন্ধটা যদি আসে তাহলে কি বলবা? সাম্য প্রবন্ধটা হচ্ছে কার রচয়িতা? সাম্য প্রবন্ধের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র। যদি বলে সাম্য কবিতা বা সাম্যবাদী কবিতা রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। কে?
কাজী নজরুল ইসলাম। অর্থাৎ একই টাইপ রচনা কিন্তু বাংলা সাহিত্যে অনেক আছে, একই টাইপ রচনা কিন্তু বাংলা সাহিত্যে অনেক আছে, যার কারণে এটা মনে রাখবা। সাম্য যদি প্রবন্ধ আসে অবশ্যই মার্ক করবা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর যদি বলে সাম্যবাদী কবিতা তখন কি বলবা কাজী নজরুল ইসলাম, এই আর কি বিষয়টা। আচ্ছা, তো এখানে বাংলা সাহিত্যের যে আমরা বলতেছি যে বাংলা সাহিত্য উপন্যাস রচনা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনে যদি আমরা বলি বাংলা সাহিত্যে ভ্রমণ সাহিত্যের যে রচয়িতা একে, অর্থাৎ ভ্রমণ তারে নিয়ে সাহিত্য রচনা করছে, আর কোনো জায়গায় ঘুরতে গেছে ওইটা একটা সাহিত্যে রূপান্তরিত করছে, এটা হচ্ছে বঙ্কিমের ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। কে? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের হয়তো বা ক্লাস 10 এর দিকে একটা গল্প ছিল আর কি, এই পালামুতে আর কি তোমার সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় লিখছে। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় বলতেছে কি বাংলা ভাষায় ভ্রমণ সাহিত্যের রচয়িতা, কি বলতেছে ভ্রমণ সাহিত্যের রচয়িতা। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে পালামু, ছোটনাগপুরে একটা কাহিনী নিয়ে রচিত, ছোটনাগপুরের একটা কাহিনী নিয়ে রচিত। এখানে কিন্তু একটা উক্তি ছিল পালামু রচনায় যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এটা কিন্তু পালামু যে তোমার রচনাটা ছিল ওইখানের মধ্যে ছিল আর কি। আর একটা ছিল যে মনুষ্য বৃদ্ধ হইলে সুন্দর হয়, এরকম দুটো উক্তি ছিল আর কি, তোমরা এটা একটু দেখতে পারো। তো এই ছিল মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে তোমাদের যে প্রশ্নগুলা অ্যাডমিশনে আসতে পারে, একদম আসার মতো যে প্রশ্নগুলা এইগুলা, এইটার বাইরে আসলে কোনো প্রশ্ন নাই। যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে প্রশ্ন আসে এই কোয়েশ্চেনগুলা থেকে আসতে বাধ্য, এখানে সবগুলা অ্যাডমিশন রিলেটেড তোমার যতগুলা প্রশ্ন এগুলোর মধ্যেই সলভ হয়ে যাবে যদি সাহিত্য বা সাহিত্যিক নিয়ে প্রশ্ন আসে। আচ্ছা, এটা হচ্ছে মূলত বিষয়। তো আমরা কোন বিষয়গুলো এখানে দেখতে পাইলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করছে, তার প্রথম উপন্যাস কোনটা, সার্থক উপন্যাস কোনটা, বা বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটা, পর হচ্ছে প্রথম রোমান্টিক উপন্যাস কোনটা, পর হচ্ছে তার ছদ্মনাম কোনটা কমলাকান্ত, তার উপাধিগুলা কোনগুলা, উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট, ঋষি, এগুলা কোথা থেকে পাইছে, তার যে 14টা উপন্যাস আছে উপন্যাসের গুলা বিষয়বস্তু কি, বা কোনটা সামাজিক উপন্যাস, কোনটা ত্রয়ী উপন্যাস, কোনটা রাজনৈতিক উপন্যাস, এই বিষয়গুলো তোমরা একটু দেখলে আর কি। এই বিষয়গুলো যদি তোমরা দেখতে পারো সবটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি তোমরা যারা গুচ্ছতে এক্সাম দিবা, গুচ্ছের ক্ষেত্রে কিন্তু তোমাদের সময় এখনো অনেকটা বাকি রয়ে গেছে। বিশেষ করে তোমাদের লাস্ট অপশন যদি হয়ে থাকে গুচ্ছের যে তোমাদের যদি কোনো কমপ্লিট প্যাকেজ লাগে, আমাদের গুচ্ছের জন্য ব্যাচ চলতেছে, একই সাথে হচ্ছে রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ। এখানে তোমরা যদি চাও রিভিশন ব্যাচেও ভর্তি হতে পারো, রিভিশন ব্যাচের বিস্তারিত দেওয়া আছে এখানে। পাশাপাশি যদি মনে করো না আমি শুধু এক্সাম দিব, আমার পড়া যতটুকু আর হয়ে গেছে, আমি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে চাই, সেক্ষেত্রেও আমাদের যে এক্সাম ব্যাচ আছে এখানে তোমরা ভর্তি হতে পারো। এখানে 2300 মার্কের একটা এক্সাম হবে। কত মার্কের? 2300 মার্কের, অর্থাৎ 23টা তুমি মডেল টেস্ট দিবা 100 নাম্বারের। এইখানে গুচ্ছের জন্য তোমার যা যা দরকার সবকিছু দেওয়া আছে, একদম একটা কমপ্লিট প্যাকেজ। চাইলে তোমরা এই বিষয়টা দেখে নিতে পারো। তো এই ছিল মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে কমন পাওয়ার মতো, অর্থাৎ অ্যাডমিশনে 1 নাম্বার পাওয়ার জন্য যদি প্রশ্ন আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে, এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। আর যে বিষয়গুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে বলা হয়েছে এইগুলা নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করেন, অ্যাডমিশনে এই টপিক থেকে বঙ্কিমচন্দ্র নিয়ে প্রশ্ন থাকে। তো এই ছিল মূলত ভিডিওর বিষয়বস্তু, আশা করি বুঝতে পারছো।